একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে আমি একটা ভিডিও দেখলাম ম্যান্ডির, যেটা রেস্টুরেন্টের ভিডিও। সেই ভিডিওতে ম্যান্ডির লাইক পড়েছে ৮৭৭ মেবি। হুম ৪১,০০০ ভিউজ হয়েছে, সেখানে ১,০০০ লাইকও পড়েনি। আর সেই জায়গায় পিয়ার একটা ভিডিও দেখলাম, যেটা ৪১,০০০ ভিউজ হয়েছে আর লাইক পড়েছে প্রায় ১৮০০। এর থেকে এটা আমরা বুঝতে পারি যে প্রিয়াকে পছন্দ করার লোকজন অনেক বেশি ম্যান্ডির তুলনায়। ম্যান্ডির ভিউজ বেশি। ভিউজ বেশি মানেই এই নয় যে তাকে লোক বেশি পছন্দ করে। ভিউজটা নানা কারণে হতে পারে, কিন্তু ম্যান্ডির থেকে প্রিয়াকে লোকে বেশি পছন্দ করে ওর ভিডিও দেখে, এটা কিন্তু বাস্তব। এবং প্রিয়া কিন্তু পছন্দ করার মতোই ভিডিও করে, কারণ সত্যি কথা বলতে ও যেভাবে পরিশ্রম করে বা যেভাবে কাজকর্ম দেখায়, যেসব ব্লগাররা আছে, আমি কাউকেই দেখিনি এত কাজ করতে বা এত পরিশ্রম করতে। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্লুক চালে ভিডিওতে ভিউজ কামায়। কে তো সারাক্ষণ নিজের বডি ফিটনেস দেখানোর চেষ্টা করছে, কে সবসময় রোম্যান্টিক হওয়ার চেষ্টা করছে, কে তার লাইফস্টাইল হচ্ছে তোমার অনেকটা স্ট্যান্ডার্ড সেটা দেখানোর চেষ্টা করছে, কেউ তার সন্তানের প্রতি প্রচুর কনসার্ন এইসব দেখানোর চেষ্টা করছে। আর প্রিয়া কিন্তু সেটা করে না। প্রিয়া কিন্তু অনেক নর্মাল লাইফস্টাইল দেখায়, যেটা মানুষ পছন্দ করে। মানে ওর ভিডিওর মধ্যে গ্রামের যে সোঁদা গন্ধ সেটা পাওয়া যায়, ঠিক আছে? তাই জন্য ও যখন ফ্ল্যাটে গিয়েছিল, তার থেকে ওর এই গ্রামের বাড়িতে এই পরিবেশে ওর ভিডিওগুলো সবাই পছন্দ করে এবং ভিডিওর জন্য খাটে, কন্টেন্টের জন্য ও চিন্তা করে। এটা কিন্তু বড় কথা। হ্যাঁ, প্রিয়ার অনেক বদগুণ আছে, যেমন হচ্ছে একটু মুখোড়া, হ্যাঁ, একটু ঝগড়া করে, একটু আহ, তর্ক করে, একটু মানে কথা সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে এসে বলতে শুরু করে। সত্যি কথা বলতে চালাকি করতে পারে না। চালাকি করতে পারে না এবং হচ্ছে হাউচাউ করা পার্টি অ্যাকচুয়ালি। কিন্তু সত্যিই যেটা ওর তুলনাহীন বলবো, সেটা হচ্ছে ও কিন্তু সত্যিই পরিশ্রম করে। দুটো সন্তান নিয়ে, দুটো বাচ্চা মানুষ করা নিয়ে, তারপরে যে লেভেলের ও পরিশ্রম করে, আচ্ছা আচ্ছা ব্লগে না, মানে ব্লগারের লাল সুতো বেরিয়ে যাবে। এটা কিন্তু বাস্তব। হ্যাঁ, এবার একটা কথা উঠছে ওর মাতব্বরিতা নিয়ে। হ্যাঁ, ওকে অনেকেই বলেছে। তো আমি না মানে এই জিনিসটা বুঝি না। মানে ব্যাপারটা জানো তো, একটা জিনিস আমি দেখেছি, এমনি জায়ের যে ব্যাপারটা, যে ঝামেলা ঝগড়ার ব্যাপারটা, এটা এমনিও অনেক পরিবারে দেখা যায়। জায়ের একটা জেলাসি, ঝগড়া, প্রবলেম থাকে। তো এবার যেহেতু দুটো একসাথেই ব্লগার, তো স্বাভাবিক তাদের মধ্যে যদি আনবান হয়, সেটা ভিডিওর মধ্যেও কোনো না কোনোভাবে প্রকাশ পেয়েই যায়। হ্যাঁ, কেউ কম বলে, কেউ বেশি বলে, কেউ চালাকির দ্বারা ব্যাপারটাকে শর্ট আউট করে, কেউ হাউ হাউ করে। কিন্তু যেহেতু জায়ের মধ্যে একটা মিসম্যাচিং আছে, আর সেটা নিয়ে তো স্বাভাবিক হবে। আর এখানে তো একটা ব্যাপার থাকেই, যেখানে হচ্ছে যে ভাসুর যেখানে ভালো চাকরি করেন, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে, তার বইয়ের একটা অন্য ব্যাপার থাকেই, ঠিক আছে, যে আমার বর সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে। কিন্তু তুলনামূলক সেখানে মানে হচ্ছে পিয়ার বর তেমন কিছু করতো না, তোমরা জানো কোন বয়সে বিয়ে করেছে। কিন্তু পিয়া নিজের পরিশ্রমে আজকে সেই জায়গায় দাঁড়িয়েছে, টক্কর দেওয়ার মতো জায়গাতে। হ্যাঁ, টাকা ইনকাম করায় টক্করে দেওয়ার মতো জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো সেই পুরো ব্যাপারটাই কিন্তু ওভারঅল হয়েছে কিন্তু পিয়ার হাত ধরে। না, আমি বলছি না যে অভি ওকে কোনো রকম সাপোর্ট করে না বা অভির কোনো কন্ট্রিবিউশন নেই, অবশ্যই আছে। না হলে পিয়া এত দূর যেতে পারতো না। কিন্তু ব্যাপারটা পিয়া ভেবেছে যে আমরা এরকমভাবে কতদিন পরিশ্রম করব, এবং তখন কিন্তু সে প্ল্যান করে ভিডিও করা শুরু করেছে এবং সেই জায়গায় কিন্তু সে সাকসেস পেয়েছে। তার কারণ সে সত্যিই লেবরিয়াস। তাহলে সেটাকে কি করে অস্বীকার করব? এবার যেই সংসারে হাজব্যান্ডের থেকে ওয়াইফ অনেক বেশি টাকা ইনকাম করে, হাজব্যান্ড সাহায্য করে কিন্তু হাজব্যান্ড ইনকাম করে না, ওয়াইফই ইনকাম করে এবং ওয়াইফই সমস্ত খরচাটা সামলায়, সেক্ষেত্রে সে তো কথা বলবে স্বাভাবিক। একটা পরিস্থিতি যেখানে মানে কি বলবো, শ্বশুর বাবার একটা বার্ষিকী পালন হচ্ছে, সেখানে কন্ট্রিবিউশন এক তরফের হচ্ছে দাদার, মানে হচ্ছে বড় ছেলের আর কি কন্ট্রিবিউশন, আর এক তরফের ছোট ছেলের যে কন্ট্রিবিউশনটা, সেটা সম্পূর্ণ তার বউয়ের উপরে, মানে বউ খরচা করছে। তাহলে সেই বউ কথা বলবে না? আর পারিবারিক ব্যাপারে এটা আমি জানি যে যাদের অনুষ্ঠান, তাদের বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেই আলোচনা হয়, মানে যেহেতু বাবার কাজ, তো ছেলেরাই আলোচনা করবে। কিন্তু এখানে তো একটা ছেলে ইনকাম করে, তাহলে সেখানে সেই কথা বলবে, তার বউয়ের তো কথা বলার প্রয়োজন নেই, কারণ পুরো ব্যাপারটাই তার বড়ই হ্যান্ডেল করবে, বাজার থেকে, হাট থেকে, পয়সা খরচা থেকে সমস্ত। তার বউ তো ওলা তোলা,
ঠিক আছে? আর আরেকজনের বউ সেখানে সে তাকে রীতিমতো সমস্ত দায়িত্ব নিতে হবে। পয়সা তো খরচা করতেই হবে। দ্বিতীয়ত এই যে যাদের বাড়িতে অনুষ্ঠানটা হয়, মানে শ্রাদ্ধের যে অনুষ্ঠানটা হয়, সেটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ এবং যথেষ্ট গোছানোর ব্যাপার। ওই বাড়িতে কিন্তু কিছু হচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এখানেই ভাড়ার ঘর হচ্ছে, এখানেই জিনিসপত্র এনে রাখা হবে, এখানেই তোমার শ্রাদ্ধের যে অনুষ্ঠানটা সেই সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে, এখানেই ওই ব্রাহ্মণদের দিয়ে অনুষ্ঠানটা হবে, সমস্ত ব্যাপারটা এখানে হবে। তো দায়িত্ব অবশ্যই ওকে বেশি নিতে হচ্ছে। এবার তোমরা বলছো যে খাওয়ার ব্যাপারটা দায়িত্ব না, এক্স্যাক্টলি খাওয়ার ব্যাপারটাও দায়িত্ব, কিন্তু সেটা কোথায় হচ্ছে, যেটা মধ্যখানের জায়গা, মানে দুটো বাড়ির মধ্যখানের জায়গা, সেখানে রান্নার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আর ওদের যে ঘরটা নতুন হচ্ছে সেখানে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে, ওটাতে এমনিই ফাঁকা হয়ে আছে, তো ওখানে চেয়ার টেবিল পাতলেই ব্যাপারটা হয়ে যাবে। তো অবশ্যই পিয়ার তরফ থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি খাটুনি, অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে। আর এবারে অনেকেই বলছে যে পিয়া আগে থাকতে জানতো, তাহলে কেন শেয়ার করেনি, হ্যানা ত্যানা। দেখো, একটা জিনিস ব্যাপার হচ্ছে পাড়াগাঁয়ের ব্যাপার, তাহলে ওকে তো আগে থাকতে খোঁজখবর নিতে হবে, ও জানতো। আর আরেকজন যিনি চাকরি করেন তিনিও কিন্তু খোঁজখবর নেয়নি, এটা খুব স্বাভাবিক ব্যাপার। উনি ভেবেছেন যেদিনকে গেছেন পরলোক গমন হয়েছে সেদিনই হবে। কিন্তু এখানে দুজনের ইগো, এ ভাবছে আমি কেন ফোন করে যাব, আমি আমার বাড়িতে যাচ্ছি, আমি কেন ফোন করব, যেদিন যেই অনুষ্ঠান হওয়ার আমি সেখানে যোগদান করব, ব্যাস, দ্যাটস ইট। এবং তার তো কোনো মেন্টালিটি এটা ছিল না যে আমার ভাইয়ের সাথে এই অনুষ্ঠানটা করতে হবে। তার বক্তব্য, আমি এসেছি বাবার কাজের সাকসেস করতে, সেই দায়িত্বটা আমার মাথার মধ্যে আছে, অথবা আমাকে করে যেতে হবে। তাতে যদি আমার ভাই আমার সঙ্গে যোগদান করে তাও আচ্ছা, না করে তাতেও আই ডোন্ট কেয়ার। এবার ভাই যদি মনে করে ভাইয়ের মতো নিজের মতো করবে সেটা করবে, আর ভাই যদি মনে করে না আলাদা করবে সেটা করবে। তার মানে কি, অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা পুরোটাই পিয়া আর অভিকে নিতে হয়েছে। উনি যেহেতু থাকবেন না, হ্যাঁ অবশ্যই একটা এক্সকিউজ আছে ওনার, যে উনি এই সময়টা এসেছে তারপরে আর ছুটি নেই, উনি চলে যাবেন, তাহলে উনি কি থাকবেন না, উনি বাবার কাজ করবেন না? অতএব উনি যে ডেটে এসছেন উনি সেই ডেটেই করে চলে যাবেন। তাহলে ব্যাপারটা ওনার ওনার মতো উনি ফিক্সড করে রেখেছেন, ঠিক আছে? তাহলে সেখানে পিয়ারা একরকম ভেবে রেখেছিল, একরকম হবে ভেবেছিল, কারণ হচ্ছে পিয়ারা জানে যে এখানে এরকম মানে অনুষ্ঠান করলে সেখানে তিথি নক্ষত্র দেখে হতে পারে। এবার অনেকেই বলবে তাহলে পিয়াদের উচিত ছিল জানানো, উচিত ছিল জানানো। একদমই না, পিয়ারা কেন জানাতে যাবে? এখানে উচিত ছিল তার মায়ের জানানো, দুই ছেলের ব্যাপারটা একসঙ্গে করে নেগোসিয়েশন করা, যে এরকম এরকম ব্যাপার তিথিতে হচ্ছে, তো এরকম এরকম ব্যাপার এই দিন হবে, তাহলে তুই কি করবি, এটা ওর মায়ের উচিত ছিল। তো মা যেহেতু উচিতটা করেনি, তাহলে সেখানে দায়টা কি করে অভিদের উপর পড়ে? সিনিয়র মোস্ট পার্সন তো তিনি, তাহলে সেখানে তিনি তো একবার ফোন করে জিজ্ঞাসা করতেও পারতেন যে ভাই তাহলে আমি তো এরম দিনে যাচ্ছি, এই দিনে অনুষ্ঠান, তখন ব্যাপারটা হতো। বাট তিনিও তার যেহেতু একটা অ্যাটিটিউড নিয়ে থাকে, তো তিনি ওর মতো রয়েছে। আর পিয়ারাও জানে যে এই দিনে হবে অনুষ্ঠান, সবাই জানে, বড়রা জানে, উনি ভেবেছেন যে হয়তো ভাসুর সেটা জানে। তো এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে এবং সবাই যে যার নিজের ইগো নিয়ে বসে আছে। আর আমি এখানে অন্তত পিয়া অভির দোষটা দেখতে পাচ্ছি না। ওদের বলা উচিত ছিল কেন, না এখানেই হচ্ছে বলে ওদেরই সব করা উচিত ছিল, ওরা ছোট বলে কেন? এটা এত কোনো কথা হলো না। যদি একটা ছোটর অনেক কিছু দায়িত্ব থাকে, একটা বড়রও অনেক কিছু দায়িত্ব। বড় যেহেতু এক জায়গা থেকে আসছে, তাহলে সে যদি বলতো যে আমি এই সময় আসছি, এরকম ব্যাপার মাকেই জানাতো, তাহলেও তো হয়ে যেত যে এই সময় কাজ, তাহলে হতো না। সেটা কিন্তু উনি জানায়নি। তাহলে উনি ঠিকই করে রেখেছেন, আমার কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্টের দরকার নেই, আমি আসবো, আমি আমার টাইমে কাজটা করব, আমি এটা জানি, আমি এটাই জানি, এটাই আমার শেষ কথা আর কি, মানে আমি যেটা জানি সেটাই ঠিক আছে। তো আমি সেই সময় আসবো এবং করব। আর যদি ডিসিপ্লিন এই নিয়ম ওই সময় না হতে পারে, সেটা আমি করিয়ে নেব, সে যেভাবেই হোক। তাহলে উনি কিন্তু অ্যাডজাস্টমেন্টের জায়গাতে নেই, কিন্তু ওভি সেই অ্যাডজাস্টমেন্টের জায়গাতে আছে। এবং সেখানে তাদের কাছে যেটা প্রায়োরিটি দাঁড়িয়েছে, যে দুটো ছেলে আলাদা আলাদা করে নতুন করে অনুষ্ঠান করবে, এটা তো ঠিক নয়। হ্যাঁ, তাতে খরচাও বেশি হয়, এটা তো একদম 100%, সেটা একটা বড় ফ্যাক্ট, সেটা তো অবশ্যই দেখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সত্যি তো ওরা গ্রামে থাকবে, সেখানে এক ভাই অনুষ্ঠান করে চলে যাবে, আর একটা ভাই আরেক দিন করবে, সেখানে গ্রামের লোকেরাও ব্যাপারটাকে তো ভালোভাবে নেবে না, যে এরা কী রে ভাই, বাবার কাজের অনুষ্ঠান দুই ভাই দু জায়গায় করছে, দুরকমভাবে দুদিনে করছে, এটা একটা ব্যাপার। পয়সাটাও এখানে ব্যাপার, লোক কথাটাও এখানে ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি একটু অ্যাডজাস্ট করে সেদিনে ওই অনুষ্ঠানে থাকা যায়, তাহলে অনেকটা জিনিসটা ব্যাপারটা ঠিক জায়গায় দাঁড়ায়। তো সেক্ষেত্রে অভি আর পিয়া যে ডিসিশনটা নিয়েছে, আমার মনে হয় একদম রাইট করেছে, যে ঠিক আছে দাদা যেহেতু চলে যাবে, দাদার সঙ্গে অ্যাডজাস্ট করেই ওই দিনকে আমরা অনুষ্ঠানটা করে ফেলি, কারণ বাবার আত্মা হয়তো উপর থেকে খুশি হবে না, এটা 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 আশাটা মনে আসাটা খুব স্বাভাবিক ব্যাপার, সেটাই ওর হয়েছে। এবং তারপরে ও সেই যেদিনকে তিথি সেদিনকে অনুযায়ী
ও হচ্ছে তোমার করবে, মানে ওই কীর্তন ফির্তন কিছু না কিছু দিয়ে দেবে। হ্যাঁ, এটা একদম রাইট ডিসিশন নিয়েছে, আর এরমই হওয়া উচিত। ছোট ভাই কিন্তু অ্যাডজাস্ট করার মেন্টালিটি রেখেছে। আর প্রত্যেকটা ব্যাপার, একটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে যে ওর যে বর্দার বউটা, সে কিন্তু ফ্লুক চালে বেরিয়ে যাচ্ছে, যেহেতু এখানে থাকে না, বুঝতে পেরেছো? আর যেহেতু বর সমস্ত দায়িত্ব নিয়ে, বর যেহেতু আগে আছে, তাহলে সেখানে সে কিন্তু গাওয়াচোয়া হয়ে গেছে। যেখানে দেখবে বর দায়িত্ব নিয়ে নেয় না, সেখানে কিন্তু মেয়েদের কোনো বদনাম হয় না, মানে বউয়ের আর কোনো বদনাম হয় না। ভাই তো সব ব্যাপারটা হ্যান্ডেল করছে, মানে বড় ভাই তো সব ব্যাপারটা হ্যান্ডেল করছে, বউকে কথা বলারও দরকার নেই, কোনো খারাপ হওয়ারও দরকার নেই। কিন্তু এখানে তা হচ্ছে না, এখানে পিয়াকে সমস্তটা হ্যান্ডেল করতে হচ্ছে, পয়সা থেকে আরম্ভ করে, গতর থেকে আরম্ভ করে সমস্ত কিছু ডিসিশনে ব্যাপারে সেটা, তাহলে সেখানে তো সে কথা বলবেই চারটে, ব্যাস তাকে মাতব্বর শুনতে হচ্ছে। কিন্তু এটা কোনো মাতব্বরই নয়, অবশ্যই করবে, কারণ পয়সাটা তার খরচা হচ্ছে, ইনকামটা সে করছে, তাকেও তো দেখতে হবে। আর ও যে একটা কথা বলেছে, একদম রাইট বলেছে। ও যেহেতু জানতো যে 13 তারিখেই অনুষ্ঠানটা হবে, 11 তারিখে আগস্টের অনুষ্ঠানটা হবে, তো সেই অনুযায়ী সে প্রিপারেশনটা নিয়েছিল ঘরদোর রং করার বা পরিষ্কার পরিচ্ছন্ন করার। বাড়িতে লোকজন আসবে, সেখানে ঘরদোর রং থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটা সাজাতে সবাই ভালোবাসে। বাড়িতে যখন লোকের সমাগম হয়, তখন কি লোক চাইবে যে আলু থালু ব্যাপারটা থাক? সবাই তো চাইবে যে হ্যাঁ, আমিও ঘরদোর রং করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, সুন্দর করে সাজাই। আর ওর মধ্যে যেহেতু সেই ব্যাপারটা রয়েছে, ঠিক আছে, ও অনেক হঠকারী ডিসিশন নেয়, কিন্তু এটা হঠকারী ডিসিশন ছিল না। কিন্তু প্যাচে পড়ে গিয়ে ওর প্রবলেমটা হয়েছে, কারণ ব্যাপারটা হচ্ছে তোমার আগে চলে এসেছে, বেশ অনেকটা দিন আগে চলে এসেছে। এই যে 14-15 দিন আগে চলে এসেছে, এটাতে তো ওর জন্য একটু প্রবলেম হবেই, তার জন্য ওর সমস্যাটা হচ্ছে, এবং স্বাভাবিক ওর নাটা ঝামটা হয়ে যাচ্ছে। এবার ও একটা জিনিস বলেছে, অনেকেই বলেছে যে এই সময় কেন রং করতে গেল, বর্ষাকালে এরম অবস্থায় কেন করতে গেল? দেখো, ঘরদোর অনেক দিন সিমেন্টিং করে পড়া আছে, তাহলে আজকে না হয় কালকের রং হবেই, সেই জন্য ও নিয়েছে। এবার ও একটা কথা দামি বলেছে, সেটা আমাদের এখানেও প্রবলেম হয়, সেটা হচ্ছে আমরা যেরকম ভাবি সেরকম কিন্তু আমরা কাজ করে উঠতে পারি না, কারণ আমাদের মিস্ত্রিদের সঙ্গে চলতে হয়। আর মিস্ত্রিদের ব্যাপারটা কি বলতো, যে তোমাকে যে ফিক্স টাইম দিয়েছে সেই টাইমেই এসে কাজ করবে এরকম কিন্তু নয়। আমি আমার নিজের কাজের অভিজ্ঞতা থেকে বলছি, যে ধরো আমি 2 মাস থেকে বলে আসছি যে আমার সমস্ত কিছু রেডি হয়ে আছে, এবার আমি কাজ করতে চাই, তো ব্যাপারটা একটু মানে আলোচনার ব্যাপার। তো আমি রাজমিস্ত্রির কথা বলছি, তো তার সঙ্গে আমার যখন আলোচনা হলো, সেটা হতে গিয়ে 15 দিন পিছিয়ে গেল, মানে 15 দিন পর সে আলোচনায় এলো, তারপর 15 দিন পর সে আমাকে একটা এস্টিমেট দিল, ঠিক আছে, তারপরে সে কাজে লাগবে, তার মধ্যে আমাকে বলে এই জিনিসগুলো রেডি করুন, যেমন ধরুন বালি, স্টোন চিপ, এইসবগুলো রেডি করেছি। করার পরে তার মিস্ত্রি পাঠাতে আরও 1 সপ্তাহ লাগলো, তারপরে যদিও বা একদিন মিস্ত্রি পাঠালো, তারপরে আবার হাওয়া, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, হাওয়া। তো এই হচ্ছে মিস্ত্রিদের ব্যাপার। তো আমরা যে কাজ করতে নামি, যে কোনো বাড়ির কাজ, সেখানে কিন্তু আমাদের মিস্ত্রিদের উপর নির্ভর করে চলতে হয়। তো পিয়ার ক্ষেত্রেও তাই। পিয়া বলছিল অনেক দিন ধরে ট্রাই মারছি, কিন্তু মিস্ত্রি পাওয়া যাচ্ছিল না। এবার তারা এসে যখন বলছে যে আমরা কাজ করব, তখন তাকে ফিরিয়ে দিলে আবার মিস্ত্রি পাবে, তো সেই জন্য সে রাজি হয়ে গেছে। কিন্তু পুরো ব্যাপারটা ওভারঅল তো আগে থাকতে এত চিন্তা ভাবনা করেনি। হ্যাঁ, অবশ্যই তোমরা বলতে পারো যে ওর আগে থাকতে এইগুলো করা উচিত ছিল। অত ওয়েল প্ল্যান করে সবাই সমস্ত কাজ করতে পারে না। আর আমরা এটা জানি যে পিয়া একটু হঠকারী ডিসিশন নেয়, অতটা সিঙ্কোনাইজ ওয়েতে ও কাজ করতে পারে না, অত ধীরে সুস্থে কাজ করতে পারে না, তার জন্যই ও নাটা ঝামটা খায়, এটা বাস্তব। কিন্তু এটাও বাস্তব যে ও কিন্তু ভেবেছিল যে ওর কাছে 15 দিন সময় আছে, আর 15 দিনে আশা করি ওর রং ফং করে গুছিয়ে গেছে, সমস্ত কিছু ক্লিন করে ফেলতে পারতো। তাহলে এখন যেটা সমস্যা হচ্ছে, সেটা কিন্তু তখন সমস্যাটা হতো না। এবার বলতে হবে তাহলে তোমার দাদার সঙ্গে আলোচনা করা উচিত। কেন? ও ভেবেছিল আমি যখন খোঁজখবর নিয়েছি, তাহলে দাদাও খোঁজখবর নেবে, এটাই ভেবেছিল। আর এই দায়িত্বটা তো ওর নয়, এই দায়িত্বটা ওর মায়ের, তাহলে ওর ঘাড়ে চাপিয়ে দিলে কি করে হবে? সব সময় যে ওর সঙ্গে কল্পনার তুলনা করা হয়, এটা ঠিক নয়। আর যদি কল্পনার তুলনা করা হয়, তাহলে কল্পনা অনেক স্মার্ট, অনেক চালাক মহিলা, যেটা কিন্তু পিয়া নয়। পিয়া অনেকটাই মানে ওই সব দিক দিয়ে বোকা। হ্যাঁ, ও দেখায় আমি খুব হাউমাউ হাউমাউ। আর একটা কথা ওরা বলতে বলতে বলে, সেটা হচ্ছে যে তোমাদের জন্য ভিডিও করি, তোমরা এত ভালোবাসো, তার জন্য এই করি, হ্যান করি, ত্যান করি। একদম ঠিক কথা। আমাদের এমন অনেক হয়েছে, আমরা অনেক সময় এরম হয়েছি, আমরা ভিডিও করে কিন্তু ইনকাম করি, অথবা আমাদের এটা কিন্তু টার্গেট, এটা আমাদের টার্গেট যে আমাদের ভিডিও করতে হবে, আমরা রেভিনিউ ইনকাম করব। আর তার জন্যই তো কাজ করতে এসেছি। দিনে যদি 2টোর জায়গায় 5টা ভিডিও দিই, আমাদেরই তো প্রফিট। কিন্তু তারপরেও এক এক সময় হয় শরীর পারমিট করে না, ইচ্ছে করে না, ভালো লাগে না ভিডিও দিতে। কিন্তু দর্শকদের কমেন্ট, দর্শকদের কমেন্ট ইনস্টাতে, মেসেঞ্জারে, হ্যানাতে ত্যানাতে, যে ভিডিও দাও, ভিডিও দাও, ভিডিও দাও, এই বিষয়টা তোমার থেকে শুনতে চাইছি, এটা এক্ষুনি দাও, জলদি জলদি দাও, এই তুমি কী করছো, ভিডিও দাও, কোথায় আছো?
বলে, আর তার জন্য কিন্তু একটা দায়বদ্ধতা কাজ করে, অর্থাৎ ভিউয়ার্সদের প্রতিও আমরা একটা দায়বদ্ধতা থেকে কাজ করি। পয়সার জন্য অবশ্যই কাজ করি, কিন্তু ভিউয়ার্সদের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করি। অনেক সময় নিজের শরীর পারমিট করে না, ল্যাদ খেতে ইচ্ছে করে না ভিডিও দিতে, আমরা জানি ভিডিও দিলেই পয়সা পাবো, কিন্তু তারপরেও অনেক সময় ইচ্ছা করে না, কিন্তু ওই ধরনের কমেন্টগুলো আমাদের ইন্সপিরেশন যোগায়, এটা তো বাস্তব, সেটাই পিয়া বলেছে। আর এই রকম কথা খোকাও বলতো যে তোমাদের জন্য ভিডিও করি, তোমাদের, হ্যাঁ অবশ্যই ভিউয়ার্সদের জন্য ভিডিও করে। তো ভিউয়ার্সদের জন্য কেন ভিডিও করে? ভিউয়ার্সদের জন্য ভিডিও করে মানে বকলমে তো পয়সার জন্যই ভিডিও করে, এটা তো বাস্তব। কিন্তু এই যে ভিউয়ার্সদের যে উত্তেজনা, ভিউয়ার্সদের যে মানে চাহিদা, এইটাকে ধরে রাখাটাও তো একটা ব্যাপার, তার জন্য তো ভালোবাসা, তার জন্য তো এত লাইক, তার জন্য তো দেখো ম্যান্ডির সমসাময়িক ভিডিওতে ভিউজ হয়েছে, ম্যান্ডিরও যা হয়েছে ওরও তাই হয়েছে, মানে একটা ভিডিওতে আমি দেখছিলাম দুটোই 41,000। তো তার মধ্যে ওর যেখানে 1800 লাইক, সেখানে ওর 877 লাইক। তাহলে বুঝতে পারছো এই যে 1000 জনের উপরে ওর বেশি, তার কারণটা কি? পছন্দ করে বলে। তো একটা গ্রামীণ ব্লক থেকে যে এক্সপেকটেশন থাকে, আমার মনে হয় যে পিয়া সেই এক্সপেকটেশন সবসময় পূর্ণ করে। ও ওই টুকটাক করে ফ্লুক চালে কোনো কন্টেন্ট দেয় না। আমি কল্পনার কন্টেন্টও দেখেছি, আমি খারাপ বলছি না, কিন্তু কন্টেন্ট, ওর কন্টেন্ট আর এই কন্টেন্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কল্পনার কন্টেন্ট বেশিরভাগ ক্ষেত্রে প্রকৃতি একটু দেখিয়ে নিলাম, এই অ্যাবাকাসে যাচ্ছি, এই রান্না করেছি, এই একটু বাজারের দিকে যাচ্ছি, মানে খুব সিম্পল ওয়েতে টুকটাক করে যেটুকুনি না করলে না সেটুকুনি করে ভিডিও দিয়ে দেয়, খারাপ বলছি না, ঠিক আছে। কিন্তু পিয়ার ক্ষেত্রে দেখা যায় যে সে পরিশ্রম করছে, সে মানে নাটা ঝামটা হচ্ছে, তার ব্যাপারগুলো দেখা যায়, সে যথেষ্ট খাটে, যেভাবে উঠান পরিষ্কার করে, যেভাবে তোমার বাইরের উঠান ফুটান ঝাটফাট দেয়। এবার অনেকেই বলতে পারে এটা তো অনেকেই করে, হ্যাঁ করে, তারা দেখায় না তাই তারটা জানি না, কিন্তু ও দেখায়, ওটা জানতে পারি তার জন্য। হ্যাঁ, তারপরে যেভাবে দেখলাম কচির লতি নিয়ে এলো, এই দুটো বাচ্চাকে রেখে ওই মিস্ত্রিরা খাবে, তাদের জন্য আবার নিজেদের জন্য কচুর লতি রান্না করা চাটিখানি ব্যাপার না, ডাল করলো, কচুর লতি, সোয়াবিনের তরকারি, আলু ভাজা, খাটুনিটা কম নয়। তারপর অতগুলো বাসন মাজতে হবে, ও বলছে ওদের ওখানে কাজের লোক পাওয়া যাবে না। আমি কিন্তু কোনো এক সময় ওর ভিডিও দেখতাম, তখন দেখতাম দুটো কাজের লোক, যখন ওদের বাড়ি একটা সেই পোষ্য নিয়ে এসেছিলো, ওই সময় দেখেছিলাম যে একজন ওর বাচ্চাকে ধরছে, একজন রান্না করছে, এরকম দেখেছিলাম। তো সেগুলো কিসের লোক বুঝতে পারছি না। তো আর একটা কথা বললো যে আগের বছর নাকি যখন ওর ছোটো বাচ্চাটা ছোটো ছিল, সেই সময় যখন বাবার শ্রাদ্ধানুষ্ঠানটা হয়েছিল, তখন একজন মাসি এসে কাজ করেছিল, তো তাকে পাওয়া যায় না, কারণ সে নাকি কোন কাজকর্ম করে, তো তাকে নাকি আসতে বলেছে দুদিন আগে, মঙ্গলবার বললো, তো আসতে বলেছি, তো দেখা যাক সে কি করে বলছিল। তো আমি কিন্তু একটা সময় দেখেছিলাম ওর ঘরেতে দুটো কাজের লোক, আমি আবার অবাক হয়ে গিয়েছিলাম যে ও যদি দুটো কাজের লোক রাখে, তাহলে ও কি দেখাবে ব্লগিংয়ে, ওর দেখানোর কি আছে তাহলে, এটা ভেবেছিলাম। তো এখন তো বলছে কাজের লোক পাওয়া যায় না, তাহলে ওগুলো কী লোক জানি না। আচ্ছা, আর একটা জিনিস দেখলাম, ওর ঘরের পাশে একটা ছোট্ট জায়গা, যেটায় ও আবার প্লাস্টার করছে, ওটা ইট দিয়ে শুধু গাঁথা ছিল, সেটা প্লাস্টার করছে। তো সেই জায়গাটা হচ্ছে তোমার কি করবে সবাই জিজ্ঞেস করছিল, তো যেহেতু বাথরুমের পাশের জায়গা, সেহেতু ওকে অন্যরা সব ঠাকুরঘর ফর করতে বলছিল, বাট ও বললো ওটা স্টোর রুম করবে, কারণ ঘরে অনেক জিনিসপত্র থাকে যেগুলো ফেলাও যায় না বা রাখাও যায় না, তো সেই জন্য একটা স্টোর রুম দরকার। হ্যাঁ, ঠিক বলেছে এই কথাটা, একটা স্টোর রুম হলে খুব ভালো হয়, তাহলে ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যদি এমন জিনিস থাকে যেগুলো ঘরে রাখাও যায় না, আবার সেগুলো ফেললেও চলবে না, তো তার জন্য স্টোর রুম লাগবে, তো ওইটা ও স্টোর রুমই করবে, তো ভালো। আমার কিন্তু ওর বাড়ির মানে এটা ভালো লাগে, ওই যে টিনের চালা, তার মধ্যে ঘর, বারান্দাটা বড় করে, তবে গ্রিল দিলে ভালো লাগবে, তাহলে অনেকটা প্রোটেক্টার লাগবে, কিন্তু গ্রিল দেবে কিনা জানি না, খোলামেলায় দেখলাম বারান্দাটা। তো তারপরে এইদিকে আবার তোমার বাথরুমটা বানিয়েছে, আর সামনে উঠানটা, ও বললো উঠানটা ছোট, কিন্তু আমার তো যথেষ্ট বড় মনে হয়, তবে উঠানটাই ও একদিকে কলতলা, একদিকে তুলসীতলা করে অনেকটা জায়গা খাইয়ে ফেলেছে, আর ওদিকে রয়েছে তোমার একটা টিনের ঘর, তো ওই জন্য উঠানটা একসাথে বড় দেখায় না, ও বলে ছোট, কিন্তু ছোট নয়, উঠানটা যথেষ্ট বড়। তো যাই হোক, ওভারঅল আমার ওর ভিডিও দেখতে ভালো লাগে, ওর ভিডিওতে পরিষ্কার বোঝা যায় যে ও পরিশ্রমী, ও ভিডিওর জন্য খাটে, দর্শকদের কথা চিন্তা করে ও কন্টেন্ট করে, এবং ওর বর ওকে যথেষ্ট সাপোর্ট করে, আর ওর বড় বাচ্চাটাও যথেষ্ট ভালো, ছোটোটার তো আর ভালো মন্দ এখন বিচার নয়। আচ্ছা, বাই দা ওয়ে, তারপরে যেটা দেখলাম যে ও বলল ওর শাশুড়ি হচ্ছে কাজে কোনো হেল্প করে না, তার কারণ কিছু করে না, কারণ উনি করতে পারে না, অসুস্থ। আচ্ছা, আর যেটা করে সেটা হচ্ছে ওর ছোটো বাচ্চাকে দেখে, কিন্তু এখন ওর ছোটো বাচ্চাকে না দেখে কোথায় কী কাজ আছে তার জন্য বেরিয়েছে। তো এটা স্বাভাবিক, আমরা যখন ছোটো বাচ্চারা থাকে তখন আমরা হাজার কাজ করতে পারি, বাচ্চা দেখাটা একটা তখন মনে হয় অনেক বড় দায়িত্ব, তাই সেটা যদি কেউ করে দেয়, বসেই যে বাচ্চাটার পাশে বসে আছে করে দেয়, অনেকটা সুসার হয়। তো সেখানে যদি শাশুড়ি বলে যে আমি বেরোচ্ছি আর মানে ওকেই দেখতে হয়, তাহলে একটু তো খারাপ লাগা থাকে,
সেই জায়গা থেকে কিছু কথা বেরিয়েই যায়। তো সেটা বলিয়েছে, এটা নর্মাল, আমাদের ক্ষেত্রেও হতো। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে রেখে আর কাজ দিত, এবার বাচ্চাকেও দেখতে হবে, কাজও করতে হবে, দুটো করা খুব মুশকিল, কারণ ওরা এখন হাতে পায়ে ছটপটে হয়েছে। তো সেই জায়গাতে যদি কেউ দেখে সেটা ভালো লাগবে। তো শাশুড়ি যদি সেটা না করে তাহলে বলবে না? এবার শাশুড়ি বয়স্ক লোকেরা থাকেই তো এই জন্যে যে একটু বাচ্চাটাকে আমার দেখবে, কাজ করতে হবে না। তো সেটা বলেছে। আরও একটা ব্যাপার হলো, সেটা হচ্ছে আমি দেখলাম ওর শাশুড়ি ওর বাচ্চাদের সঙ্গে ডিম টোস্ট একেবারে বিছানায় বসে টং টং করে খাচ্ছে। ও করে দিল ওই পোচের মতো ডিমটা করে, তার মধ্যে পাউরুটি দিয়ে সেঁকে দিল। ও নিজেও খেয়েছে বলল, আর শাশুড়িকেও দিয়েছে, ছেলেদেরকেও দিয়েছে। তো ওর ছোট ছেলে সেটা খায় না, বড় ছেলে খেয়েছে, শাশুড়ি খেয়েছে। শাশুড়িকে তো দেখলাম উপরে বসে টং টং করে একদম খাচ্ছে, মানে সেটা খেয়েই তারপরে বেরিয়ে গেল পাড়া বেরোতে, তাই তো। তারপরে দেখলাম যে স্নানের সময়টা সেখানে ওর ছেলে দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে সেভাবে স্নান করার জন্য। আর তারপরে দেখলাম খেতে বসে গেছে। আর একটা সংসারে যদি শাশুড়ি কিছুই না করে, একটুও না হেল্প করে, কাজের কথা নয়, যদি বাচ্চাগুলোকেও না দেখে, তাহলে লোক একটু বলবেই। হ্যাঁ, সারাদিন সে সবসময় থাকে না, কিন্তু যখন আসে এইগুলো তো করতে হয়। তো উনি একটু পটের বিবি, যেটা বুঝলাম ওনাকে দেখে। তো যাই হোক, সেটাই ও বলেছে। কোনোটাই ও বাড়িয়ে বুড়িয়ে কিছুই বলেনি। আর ও যেটা বলেছে যে আমাকেই তো সব দেখতে হবে, আমাকেই তো, আমার সংসার আমাকে বুঝতে হবে, একদমই তাই। ওর সংসারে ওর বাড়িতে কাজ হচ্ছে, ওকে দেখতে হবে না, বুঝতে হবে না? আর ওর ওর বরটাও তো অতটাও স্মার্ট নয়, সেটা বোঝা যাচ্ছে। যেটা ওর দাদা বাইরে থেকে যে স্মার্টনেসটা আছে সে যেটা করতে পারে। আর খাওয়ানোর ব্যাপারটা কি, যে আমরা বাজার হাট করে আনবো, রাঁধুনি আর তোমার হচ্ছে পরিবেশনের লোক ফোক থাকবে, ব্যাস হয়ে গেল ওই দায়িত্ব। কিন্তু এই যে শ্রাদ্ধানুষ্ঠানের যে কত ফর্দ, কত সব কিছু আছে, সেটা তো আমরা জানি, আমরা কাজ করেছি, আমরা জানি। তো সেগুলো ব্যবস্থা করে সমস্তটা করা অত সহজ ব্যাপার না। তাহলে ও যে জায়গায় ওইগুলো করেছে সেগুলো ঠিকই বলেছে। আর এটাকে আমি মাতব্বরি বলতে পারবো না। অ্যাটলিস্ট এটা একটা বউ হিসেবে, পয়সা দিচ্ছে বউ হিসেবে যথেষ্ট ঠিকঠাক আছে। এবার বউরা বেশি কথা বলে লোকে বলে মাতব্বরি করছে, কিন্তু বউয়ের পয়সাটা যদি ইনভেস্টে লাগে তাহলে বউ তো কথা বলবেই, তাই না? তো যাই হোক, এই বক্তব্য ছিল আমার এই ব্যাপারটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।